আচ্ছা, দেখো আজকে পড়বো তড়িৎ রসায়ন। ঠিক আছে, তো তড়িৎ রসায়ন দেখো এখানে দুটো কথা আছে, তড়িৎ আর একটা কথা কি আছে, রসায়ন। তো এখানে তড়িৎ এবং রসায়ন বলতে গেলে তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, এই দুটো শক্তি নিয়েই কিন্তু প্রথমত যত আলোচনা আছে। তো তড়িৎ শক্তি এবং রাসায়নিক শক্তির যে রূপান্তর, যে পরস্পরের যে রূপান্তর, সেটা অন বেসিস নির্ভর করে বেশ কিছু এক্সাম্পল, উদাহরণের উপরে। তো সেটা কীরকম দেখো, একটু লক্ষ্য করো যে ধরো আমরা ইলেকট্রনিক যে সমস্ত ক্যালকুলেটর ব্যবহার করি বা ইনভার্টার যেগুলো ইউজ করি, সেগুলোতে আমাদের তড়িৎ শক্তি দেয়। তো ওখানে একটা সেল থাকে, ব্যাটারি যেটাকে বলে, সেখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে এটা একটা এক্সাম্পল, রাসায়নিক শক্তি কনভার্ট হচ্ছে কিসে, তড়িৎ শক্তিতে। এবার যদি রিভার্সটা দেওয়া হয়, ধরো হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে বা ক্লোরিন উৎপন্ন হচ্ছে, তো এখানে তড়িৎ শক্তি প্রয়োগ করা হচ্ছে এবং সেলের ফিডব্যাক মানে আউটপুট কী দিচ্ছে, সেটা হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এইগুলো উৎপন্ন হচ্ছে। আর সেখানে তড়িৎ শক্তি কিসে উৎপন্ন, মানে কিসে রূপান্তর হচ্ছে, রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে। তো এইগুলো ইন বেসিস সাধারণ কোনো কনসেপ্ট, যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তির যে কনভার্সনগুলো, তো এই দুটো দিয়েই আমার তড়িৎ রাসায়নিক কোষ যেটা আসবে, যে তড়িৎ শক্তি যেখানে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে এবং রাসায়নিক শক্তি যেখানে তড়িৎ শক্তিতে কী হবে, কনভার্ট হবে। তো এইটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তো এখানে দুটো বিক্রিয়া ন্যাচারালি হবে, সেটা হচ্ছে কি জারণ বিক্রিয়া আর একটা কি বিজারণ বিক্রিয়া। তো জারণ বিজারণ বিক্রিয়া বলতে গেলে আগেই পড়ে আছো তোমরা যে শক্তির, এই শক্তির যে রূপান্তর যাই হোক, এখানে ইলেকট্রনের একটা কি নেওয়া বা দেওয়ার ব্যাপার আছে। তো ইলেকট্রন যেখানে বর্জন হবে, বর্জন বলতে গেলে কোনো একটা অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, যারা ইলেকট্রন কী করবে, ত্যাগ করবে। তো সেটা হচ্ছে জারণ। যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে হচ্ছে বর্জন, এই গ্রহণ করে তাহলে হচ্ছে এটা বিজারণ। তো জারণ বিজারণের সংজ্ঞা সঙ্গে সঙ্গে আমরা জারক পদার্থ, বিজারক পদার্থ সংজ্ঞাও জানি। খুব সিম্পল ওয়েতে বোঝা যায় যে অপরের যে ধর্মটা সেটা নিজের হয়। যদি অপরকে বিজারিত করে তাহলে সেই ধর্মটা কী হবে, নিজের হবে, মানে আমি তাহলে বিজারক পদার্থ হব। তো জারণ, বিজারণ, জারক পদার্থ, বিজারক পদার্থ, এগুলো তোমরা ডেফিনেশন আকারে দেখে নেবে। এবার এই যে তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে আমরা পেয়েছি, এটা ন্যাচারালি কী প্রকারের হয়, দু প্রকারের হয় তড়িৎ রাসায়নিক কোষ। একটা হচ্ছে কি গ্যালভানীয় কোষ, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। তো গ্যালভানীয় কোষ এবং তড়িৎ বিশ্লেষণ কোষ বলতে গেলে প্রথমটা কি বললাম, গ্যালভানীয় কোষ, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ। তো গ্যালভানীয় যে কোষটা, সেটা হচ্ছে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, রাসায়নিক থেকে কি হবে, তড়িৎ শক্তি। আর এই তড়িৎ বিশ্লেষক কোষে উল্টো হয়, তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে কি হয়, রূপান্তরিত হয়। তো গ্যালভানীয় কোষের এক্সাম্পলগুলো তোমাদের মানে সিলেবাসে আছে, যেমন নির্জল কোষ, জ্বালানি কোষ, সরল ভোল্টীয় কোষ, এইগুলো তোমাদের ইন সিলেবাসে, সরি ড্যানিয়েল সেল, ঠিক আছে, ড্যানিয়েল সেল এইগুলো আছে সিলেবাসে। কিন্তু এই যে তড়িৎ বিশ্লেষক কোষ, যেটা তোমার হচ্ছে ডাউন সেল বলে, বা কোলবে, সলভে কেনলার সেল এরকম আছে, এই সমস্ত সেলগুলোর বিশেষ মানে মানে এক্সপ্লানেশন বা এর ব্যাখ্যামূলক জায়গাটা সিলেবাসে নেই। কিন্তু এই গ্যালভানীয় কোষে যে নির্জল কোষ বললাম, জ্বালানি কোষ বললাম, ড্যানিয়েল সেল বললাম, এইগুলো কিন্তু সিলেবাসে আছে এবং সেগুলো একটু ব্যাখ্যামূলক জায়গাতে কিন্তু পড়তে হবে। তো এই উদাহরণ আকারে, সংজ্ঞা আকারে এবং উদাহরণ আকারে জিনিসটা যদি দেখে রাখো। তো এবার আমরা প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে ড্যানিয়েল সেল, যেটা ফার্স্ট, যেটা আমাদের স্টার্ট হবে। তো ড্যানিয়েল যে সেল, সেটা কিভাবে হয় আমি দেখো বাম দিকে একটা ছবি এঁকেছি, জাস্ট নামগুলো এখনো দিইনি। তাহলে প্রথমটা কি বললাম আমি, ড্যানিয়েল কোষ, ড্যানিয়েল কোষ প্রথম যেটা হলো। তো এই ড্যানিয়েল কোষটা জারণ বিজারণের সঙ্গে সম্পর্কিত। তো আমি একটা লিখি, দেখো এই বিক্রিয়াটা দিয়েই হবে, জিঙ্ক
Cu2 প্লাস, এটা অ্যাকুয়াস ফর্মে তৈরি হচ্ছে Cu, এটা সলিড, আর হচ্ছে Zn2 প্লাস, এটা হচ্ছে অ্যাকুয়াস। একটা কথা বলি, এই যে প্রসেসটা আমি পড়ব একদম বড় করে লিখে দিচ্ছি, সবই বিজারণ রূপে পড়ব, মানে প্লাস ফর্মে, মানে মাইনাস ফর্ম নয়। মাইনাস ফর্ম মানে ধরো আমি একটা কথা বলি, জিঙ্ক থেকে দুটো ইলেকট্রন বর্জন করলে Zn2 প্লাস হয়, তাই তো? তাহলে এটা বিজারিত রূপ আকারে যদি লেখা হয়, তাহলে এইটা থেকে Zn2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, মানে এই আকারে আমি পড়বো না, মানে এই আকারটাই আমি পড়বো না, আমি পড়বো কোন আকারটায়? এই আকারটায়, মানে বিজারিত রূপে কিন্তু পড়বো। সমস্ত রিয়াকশন দেখবে সবই আমরা কি প্লাস ফর্মে লিখবো, সমস্ত এক্সপ্লানেশন জায়গাগুলো। এইটা কিন্তু মাথায় থাকে যেন, এই ফর্মটা কিন্তু সমস্ত সিলেবাসটা কিন্তু ফলো করছে, বিজারণ স্টেজটা, ঠিক আছে? তো এবার এই যে বিক্রিয়াটা লিখেছি দেখো, জিঙ্ক থেকে তৈরি হচ্ছে কি Zn2 প্লাস, তাহলে ইলেকট্রন কি করছে? ছেড়ে দিচ্ছে, তাহলে বর্জন করছে, মানে এটা হচ্ছে জারণ হচ্ছে। আর এটা ইলেকট্রন গ্রহণ করছে, এটা হচ্ছে বিজারণ। জারণ বিজারণের এটাই আমরা এটা পড়েছি, ঠিক আছে? ইলেকট্রন এটা বর্জন করছে, কীরকম বর্জন করছে? যদি হয় Zn থেকে Zn2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, মানে আলটিমেট কি রিয়াকশনটা ছিল কি? আমি বললাম পড়বো না, যেটা এইভাবে লিখবো না, আমি বললাম এইভাবে লিখবো না, বললাম ঘুরিয়ে লিখবো এইভাবে। এটা হলো, আর যেটা গ্রহণ করছে, যেটা Cu2 প্লাস, এটা তো বিজারণ রূপেই আছে, দুটো ইলেকট্রন নিয়ে হয়েছে, এটা কি কোনো পরিবর্তন নেই, ঠিক আছে? তা এইটা হচ্ছে কি জারণ বিজারণের বিক্রিয়া। তাহলে দেখো দুটো ছোট ছোট জিনিস জুড়ে একটা বড় হলো, তার মানে এগুলোকে অর্ধজারণ কোষ বলে। তাহলে একটা অর্ধজারণ কোষ মানে হাফ সেল রিয়াকশন, সেই হাফ সেল রিয়াকশন দুটো জুড়ে একটা ফুল সেল রিয়াকশন হয়েছে, পূর্ণকোষ। এটাকে পূর্ণকোষ বিক্রিয়া বলে, এগুলোকে হাফ সেল, এটাকে হাফ সেল বলে, এটাকেও হাফ সেল বলে। এবার এই ছবিটা দেখো, দেখো এটা একটা পাত্র, এইটা একটা পাত্র। তো এই দুটো পাত্রে এই একটা তড়িৎদ্বার, এইটা একটা তড়িৎদ্বার, আর এইটা একটা তড়িৎদ্বার, এইটা এইটা মানে এটাও তড়িৎদ্বার, তড়িৎদ্বার, এটাও একটা কি তড়িৎদ্বার। এইটা হচ্ছে লবণ সেতু, এটা তার দিয়ে যুক্ত করা আছে, এটা হচ্ছে ভোল্টামিটার। আর এইটা সলিউশন আছে, যে তড়িৎদ্বার থাকবে তার করসপন্ডিং সলিউশন এইটা, যে তড়িৎদ্বার এখানে থাকবে তার করসপন্ডিং সলিউশন এইটা। এইটা হচ্ছে কপার তড়িৎদ্বার Cu, এটা হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বার, তাহলে করসপন্ডিং সলিউশন হচ্ছে এটা কি জিঙ্ক সালফেট, সেটা হচ্ছে 1 মোলার। এটা তো সলিউশন হচ্ছে কি কপার সালফেট, এটাও কত মোলার? 1 মোলার, ঠিক আছে? এবার এখানে এই বর্তনীটা এখানে যুক্ত করা হবে, তারপর কি হয় সেই ঘটনাটা আমি পরপর দেখবো। তাহলে কি কি সলিউশন আছে, সেইগুলো কি কি তড়িৎদ্বার আছে, কি সলিউশন আছে, লবণ সেতু কি তার দিয়ে যুক্ত করা আছে, তড়িৎদ্বার হিসাবে কি ব্যবহার করছে, দুটো আলাদা আলাদা পাত্রে জিনিসটা কি করা হয়েছে, রাখা হয়েছে। তাহলে দুটো হাফ সেল, এই একটা সেল, এই একটা সেল, দুটো বিক্রিয়া করে একটা ফুল সেল হচ্ছে। এইগুলো হাফ সেল, দেখো জিঙ্ক এই পার্টটায় আছে, আর এই পার্টটা কপার আছে, তাহলে এই একটা হাফ সেল, এই একটা হাফ সেল, আর এই দুটো জুড়ে একটা ফুল সেল রিয়াকশন হয়েছে। কিন্তু কোশ্চেন, এটা তো হাফ সেল, এটা হাফ সেল, কিন্তু কোথায় কি হয়, কোথায় জারণ হচ্ছে বা কোথায় বিজারণ হচ্ছে, এটা কি করে বুঝবো? আমি ইচ্ছা মতো বলবো যে আমি এখানে জারণ হচ্ছে, ওখানে বিজারণ হচ্ছে? না। কেন? তাহলে এখানে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা কি ঘটছে সেটা আমি দেখব। দেখো একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হবে, সিস্টেমটা কিন্তু একটা নিউট্রাল, মানে ইলেকট্রিক্যাল একটা নিউট্রাল সিস্টেম। কোনো দিকে কেউ বেশি হলে সেটা কিন্তু অপর সাইডে ব্যালেন্স করবে, এটা কিন্তু সবসময়ের জন্য আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই যে ব্যালেন্সটা করছে, এই ব্যালেন্সের সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে যে আরও কিছু ঘটনা কিন্তু এখানে কিন্তু ঘটবে। যে এই যে তারটা আছে, তার, তাহলে এই পরিবাহী তারের মধ্যে, এই তারের মধ্যে দিয়ে কী হবে, ইলেকট্রিসিটি ফলো করবে, ঠিক আছে? তারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফলো করবে, ইলেকট্রন ফলো করবে, এরকম ঘটনা ঘটবে। আর একটা জিনিস, এই যে দণ্ডগুলো আছে, একটার ক্ষয় হবে, আর একটা নিশ্চয়ই কি মানে গড়বে, মানে একটা হ্রাস পাবে, একটা কী হবে, বৃদ্ধি হবে। সলিউশনের মধ্যে কোনো একটা কনসেন্ট্রেশন বাড়বে, কোনো একটা কনসেন্ট্রেশন কমবে। এই ঘটনাগুলো কিন্তু আমরা
সিস্টেমে অবজার্ভ করব। তাহলে সেইগুলো কীরকমভাবে হচ্ছে সেগুলো প্রথমে দেখো। যখন প্রথমে রিয়াকশান শুরু হচ্ছে, এই মানে ভোল্টামিটার দিয়ে কানেক্ট করা হচ্ছে, এই যে বর্তনীটা নিয়েছি, এই বর্তনীর যে তড়িৎদ্বারটা নিয়েছি, এই বর্তনী বলছি তড়িৎদ্বার নিয়েছি, এখানে ফার্স্ট এখানে এই দণ্ডের ক্ষয় হয়। তাহলে জিঙ্ক দণ্ডের ক্ষয় হচ্ছে মানে এখান থেকে জিঙ্ক প্লাস Zn2 প্লাস আর কি ইলেকট্রন উৎপন্ন করবে, দেখো এটা, এবং জিঙ্ক থেকে যেটা তৈরি হচ্ছে ইলেকট্রন আসছে। তাহলে আমি এটা এখানে যদি দণ্ডটা আঁকি ভালো করে দেখে নাও, পরে এখানে ব্যাখ্যাটা আছে। তাহলে প্রথমে এর গায়ে ইলেকট্রনগুলো জমছে, তাই তো? যদি এর গায়ে এইটা জমে তাহলে এটা তাহলে কি নেগেটিভ তড়িৎদ্বার হিসেবে কাজ করবে। তাহলে এর নাম হচ্ছে কি অ্যানোড। কোনটা বলছি? জিঙ্ক, মানে বাম পাশটা। এবার ইলেকট্রন তৈরি হয়েছে এবং এই জিঙ্কটা Zn2 প্লাস, তাহলে এর পাশাপাশি সব কি এইগুলো এরকম ভাবে থাকতে হবে, এগুলো কি Zn2 প্লাস। ভালো করে এটা বোঝো। প্রথমে যে জিঙ্ক আছে, জিঙ্ক থেকে দুটো ইলেকট্রন মানে ছাড়ছে, তাই যেই দুটো ইলেকট্রনটা ছাড়ছে এই বর্তনীর গায়ে প্রথমে অবস্থায় এই মাইনাসগুলো এখানে জমেছে, তাহলে এটা ইটসেলফ অ্যাজ এ মাইনাস, তারপর এটা হচ্ছে অ্যানোড। আর এই যে Zn2 প্লাসটা আছে, এইগুলো সব বর্তনীর এই পাশে দুপাশে এই মাইনাস যেহেতু তার আশেপাশে নিশ্চয়ই কি আমার ম্যাগনেটিক ফিল্ডের মতো আশেপাশে এসে জমতে শুরু করবে। তাহলে পজিটিভ এবং নেগেটিভ আশেপাশে এরকম হলো। তাহলে এটা কি করলাম, আমি বললাম অ্যানোড হিসাবে কাজ করছে, অ্যানোড। এবার এখান থেকে যে ইলেকট্রিসিটিটা উৎপন্ন ইলেকট্রনটা উৎপন্ন হচ্ছে, তাহলে প্রথমে এখানে ছিল, যেই আমি বর্তনীটা কানেক্ট করলাম এখান থেকে ইলেকট্রনটা ফলো করে কোন দিকে এলো, এইদিকে এলো। এবার এখানে যখন আসলো তাহলে প্রথম অবস্থায় এই সলিউশনে কি ছিল, কপার সালফেট। কপার সালফেট সিস্টেমের মধ্যে Cu2 প্লাস উৎপন্ন করে দিয়ে বসলো, ওখান থেকে দুটো ইলেকট্রন পেলো, পেয়ে এই বিক্রিয়াটা করে কপার উৎপন্ন হলো। তার মানে এর গায়ে কপারের কি এর আস্তরণ পড়তে শুরু হলো, তার মানে ক্ষয় হচ্ছে কি জিঙ্ক, গড়ছে কে কপার, ভারী হচ্ছে কে এ, হালকা হচ্ছে কে তুলনা হলো। তাহলে এইটা গাঢ়ত্ব মানে আয়নের গাঢ়ত্ব বাড়ছে কোথায়, এখানে। আয়নের গাঢ়ত্ব কমছে কোথায়, এখানে, কারণ Cu2 প্লাসটা ইলেকট্রন নিয়ে কপার হয়ে যাচ্ছে, আয়ন তো নেই। আর এখানে তো উৎপন্ন করছে জিঙ্ক, তাহলে জিঙ্কের গাঢ়ত্ব এখানে কি হচ্ছে, বাড়ছে। আমি একটু আগে বলছিলাম কেউ বাড়বে কেউ কমবে, কারোর গাঢ়ত্ব কমবে কারোর গাঢ়ত্ব বাড়বে, তাহলে কোথায় বাড়লো কোথায় কমলো বোঝা গেল। এইবার এই যে ঘটনাটা ঘটলো সিস্টেমে, তাহলে আমি এই যে এটাকে বললাম, এটা তাহলে ভালো করে দেখবে, এটা তাহলে কোথায় হলো, অ্যানোডে, আর এটা তাহলে ক্যাথোড। এটা হচ্ছে অ্যানোডে সংঘটিত বিক্রিয়া, এটা হচ্ছে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়া। এখানে কি হচ্ছে, জারণ, এটা হচ্ছে বিজারণ। শুধু কি এটা জারণ না, এটা হচ্ছে অর্ধ জারণ, কারণ হাফ সেল, অর্ধ জারণ কোষ বিক্রিয়া এটা, আর এটা হচ্ছে অর্ধ বিজারণ কোষ বিক্রিয়া। এই পর্যন্ত একদম পরিষ্কার ব্যাপারটা, যেভাবে বিষয়টাকে বললাম। এবার দেখো, তাহলে সবসময়ের জন্য মনে রাখতে হবে এই পাশটায় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে জিঙ্কের ড্যানিয়েল কোষের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে কার গাঢ়ত্ব বৃদ্ধি হচ্ছে, কারোর গাঢ়ত্ব কম হচ্ছে, কে ক্ষয় হচ্ছে, কে মানে গড়ছে, সেটা পরিষ্কার এখানে বোঝা গেল। তাহলে এই দিক থেকে এইদিকে কি ফ্লো করছে বললাম, ইলেকট্রন। তাহলে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন ফলো করছে। ঠিক উল্টো, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহ হবে। মনে রাখবে সবসময় যে তড়িৎ এবং তোমার ইলেকট্রন, এই যে দুটোর প্রবাহ পরস্পর বিপরীতমুখী হয় সব সময়ের জন্য, সব সময়ের জন্য মনে রাখবে এটা সবসময় কি হয়, বিপরীতমুখী হয় এটা, ঠিক আছে। এবার দেখো, এই যে আমি কোষ বিক্রিয়ার এই জায়গাটা লিখেছি, তো এখানে একটা জিনিস আমি এখন ব্যাখ্যা করি, সেটা হচ্ছে এইটা যে লবণ সেতু বললাম, কি সেই জিনিসটা লবণ সেতু। তো লবণ সেতু হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে নিউট্রাল করে, সিস্টেমটাকে নিউট্রাল করার জন্য ব্যবহার করা হয়। এটা কীভাবে তৈরি হয় দেখো, KNO3 বা KCl বা NH4NO3, এগুলো সব কি দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ।
এদের সঙ্গে মেশানো হয় কি, এদের সঙ্গে মেশানো হয় অ্যাগার অ্যাগার বলে একটা মিক্সচার, যেটা মিশিয়ে দিয়ে পরে যদি তাদেরকে হিট মানে গরম করা হয়, তো গরম করলে আর কি জেলির মতো হবে। তো এটা আছে দেখো, মানে এটা আছে এইরকমভাবে দেখো ছবিতে, এই যে ছবিটা আছে, যদি উল্টে নিই তাহলে নিশ্চয়ই কি এটা কি ইউর মতো হয়ে যাচ্ছে। তো ওইটাকে মিশিয়ে গরম করে আমি এর মধ্যে দিয়ে ঢেলে দিলাম, তাহলে কি নিশ্চয়ই এরকমভাবে ভরে থাকলো জিনিসটা। এবার যখনই এর মধ্যে জিনিসটা এবার ভরে থাকলো, ঠান্ডা হলে কি হবে, জেলির মতো থকথকে হয়ে যাবে গরম হয়ে যাওয়ার পরে। উল্টে যদি এইভাবে ধরা হয়, এইভাবে যদি ধরি জিনিসটাকে, আর পড়বে না। তো এদের কি কাজ, এরা সিস্টেমের মধ্যে কি করে, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি করে। ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মানে যে তড়িৎ প্রশম সিস্টেমটা তৈরি করে, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে কি এরা ভারসাম্য বজায় রাখে। ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে এরা মানে এদের গতিবেগ প্রায় সমান, এবং তড়িৎ বিশ্লেষণী কোনো কোষ বিক্রিয়া এরা কি করে না, অংশগ্রহণ করে না। কোন তড়িৎ বিশ্লেষ্য, এইগুলো। তাহলে এরা করে কি, এদের আলটিমেট কাজটা কি? এদের প্রথম কাজ সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি আনা, মানে এরা হচ্ছে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখতে সাহায্য করে। আচ্ছা, দুটো যে অর্ধকোষ আছে না, এইটা এদের মধ্যে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। পরস্পরের মধ্যে দেখো দেওয়া আছে, এই সলিউশন এবং এই সলিউশনের মধ্যে ডিপ করা আছে। এই সলিউশনে কিন্তু ডিপ পদ্ধতিতে করা থাকে যেন, ঠিক আছে। আর থার্ড যে পয়েন্ট, অর্ধজারণ কোষ যে দুটো নিয়েছি আমরা, অর্ধকোষ যেটা, এবং লবণ সেতুতে এই অর্ধকোষে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আর একটা অর্ধকোষে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ কিন্তু মিশবে না। মানে এরা নিউট্রাল করবে, কখনো ধরো কোনো জায়গায় যদি আয়নের গাঢ়ত্ব বেড়ে যায়, তো অপর আয়নের গাঢ়ত্ব এনে তা মানে ইলেকট্রিক্যালি সেটাকে ব্যালেন্স করবে, কিন্তু কখনো কেউ কারোর সঙ্গে কী করে যাবে না, সরাসরি মিশে যাবে না, ঠিক আছে। তাহলে এইটার জন্য লবণ সেতু ব্যবহার করা, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। লবণ সেতু কী আসতে পারে এবং তার কাজ এরকমভাবে কিন্তু আসে। এরপরে যেটা আমরা পড়বো, সরল ভোল্টীয় কোষ। এই দুটো সেলের সঙ্গে সরল ভোল্টীয় কোষের একটুখানি ডিফারেন্স আছে, এই ডিফারেন্স জায়গাটা আগে দেখতে হবে। তো কি সেই বিষয়টা দেখো, ওটা একটা পাত্রের মধ্যে হয়, তড়িৎদ্বার কিন্তু থাকবে দুটোই, ঠিক আছে। পড়ছি আমরা কি, সরল ভোল্টীয় কোষ, সরল ভোল্টীয় কোষ। তো আমরা একটা পাত্রের মধ্যে দুটো তড়িৎদ্বার, এটা হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে কপার। সলিউশন থাকবে হচ্ছে কি H2SO4। এটাও সেম, ওই বর্তনীর সাহায্যে এরকমভাবে এখান থেকে এরকমভাবে সেটা যুক্ত করা আছে তারের সাহায্যে। তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাই, যেহেতু সলিউশনে আছে কে H2SO4, এবং বিক্রিয়ায় যেহেতু H2SO4 আছে, তো এই H2SO4 এই H2SO4 এটা নর্মালি ভেঙে 2H প্লাস SO4 2 এই সিস্টেমে এটা হচ্ছে কি হয়, ভাঙে। তো এখানে ঘটনাটা কি হয়, ঠিক আগের মতো জিঙ্ক ভেঙে গিয়ে Zn থেকে Zn2 প্লাস প্লাস 2 ইলেকট্রন তৈরি করে। এই যে ইলেকট্রনটা তৈরি করলো, ইলেকট্রনটা ফ্লো হয়ে আসলো কপারে, কিন্তু সলিউশনে কি আছে, জিঙ্ক এই H2SO4 আছে, এই H2SO4 থেকে কি আছে সলিউশনে, H প্লাস, ওই দুটো ইলেকট্রন যেটা এসছে সেটা নেবে, নিয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। ওখানে যেরকম কপারের হচ্ছিল, কপারটা এখানে ভূমিকা নেই, ইলেকট্রনটা এলো, কিন্তু রিয়াকশনে অংশগ্রহণ করছে কি হাইড্রোজেন, মানে H প্লাস আয়ন। H প্লাস আয়ন ইলেকট্রনটা নিয়ে কি তৈরি করবে, হাইড্রোজেন। তাহলে এখানে অর্ধজারণ অর্ধবিজারণ বিক্রিয়াটা কি হবে, যেটা অর্ধজারণ বিক্রিয়া এইটাই, জিঙ্ক থেকে Zn2 প্লাস প্লাস 2 ইলেকট্রন। আর অর্ধবিজারণ কি হবে, 2H প্লাস অ্যাকোয়াস সিস্টেম, হাইড্রোজেন, এটা কি হবে তাহলে গ্যাস, এটাও অ্যাকোয়াস, এটা সলিড। তাহলে ফুল সেল রিয়াকশন, পূর্ণকোষ বিক্রিয়া, পূর্ণকোষ বিক্রিয়া Zn প্লাস 2H প্লাস
এইগুলো লিখবে কিন্তু, এটা সলিড, এটা অ্যাকোয়াস, Zn2 প্লাস, এটা হচ্ছে অ্যাকোয়াস প্লাস হাইড্রোজেন হচ্ছে গ্যাস। তাহলে দুটো পার্থক্য, দুটো ডিফারেন্ট পাত্র ছিল। এখানে কিন্তু যেটা হলো সেটা হচ্ছে একটা পাত্রের মধ্যে H2SO4 বা জিঙ্ক, কপার, ক্যাথোড, অ্যানোড। এখানে কিন্তু জিঙ্ক, ওই যে জিঙ্কটা, এটা কিন্তু একদম অ্যানোড, এটা কিন্তু ক্যাথোড, কপারটা কিন্তু ক্যাথোড। হাফ সেল রিয়াকশন, ফুল সেল রিয়াকশন, এখানে বিক্রিয়া অংশগ্রহণ করছে, জিঙ্ক আসছে, ইলেকট্রন আসছে, কিন্তু যেহেতু সিস্টেমে H2SO4 ভাঙছে H প্লাস, সেই দুটো ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে সুবিধা অসুবিধা কিছু আছে, এর একটা মারাত্মক অসুবিধা আছে। কি অসুবিধা? যদি এটা চলতে থাকে, এটা যেমন কি বর্তনীটা যেই কেটে দিলাম, তার মানে কি দুটো সেলের সঙ্গে আর কোনো রকম ইলেকট্রন ফ্লো করছে না, তার মানে কি এখানে সেল রিয়াকশনটা থেমে গেল। তো এর মধ্যে যদি এখান থেকে নাও যায়, এ তো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, আর H প্লাস তো সলিউশনে থেকে যাবে, তো অটোমেটিক রিয়াকশন করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে থাকবে, তাহলে আমি এটাকে কী করতে পারবো না, কন্ট্রোল করতে পারবো না। ঠিক আছে, তাহলে এই অসুবিধাটাও কিন্তু জেনে রাখতে হবে। নেক্সট, তাহলে প্রত্যেকটা সেল রিয়াকশান, মানে হাফ সেল রিয়াকশান, ফুল সেল রিয়াকশান, ক্যাথোডের সংগঠিত বিক্রিয়া, অ্যানোডের সংগঠিত বিক্রিয়া কিন্তু লিখছি পরীক্ষায়, কিন্তু এইভাবেও ঘুরিয়েও কিন্তু কোশ্চেন আসতে পারে। এরপরে যেটা আছে পরাবর্ত এবং অপরাবর্ত প্রক্রিয়া। দেখো এই কথাটা কেন এলো, পরাবর্ত প্রক্রিয়া এবং অপরাবর্ত প্রক্রিয়া কেন আসলো? পরাবর্ত অপরাবর্ত প্রক্রিয়া আসলো তার কারণ, একটা তড়িৎ রাসায়নিক কোষ যখন হচ্ছে, সেখানে সে শক্তির কি রূপান্তর হচ্ছে, সেটা সম্পূর্ণ আমরা ব্যাখ্যা করেছি 11-এর মধ্যে, যেটা হচ্ছে এই রিয়াকশান, তোমার হচ্ছে তাপগতিবিদ্যা কনসেপ্ট। তো তাপগতিবিদ্যার কনসেপ্টের মধ্যে কী ছিল, তো পরাবর্ত প্রক্রিয়া, অপরাবর্ত প্রক্রিয়া। তো কোনো একটা গ্যালভানীয় সেল, এটা যখন পরাবর্ত প্রক্রিয়াটাকে মানে মেজার করে যে হ্যাঁ পরাবর্ত প্রক্রিয়া হচ্ছে, তাহলে সেখানে দুটো বল কাজ করে, একটা হচ্ছে চালক বল আর একটা হচ্ছে বিরুদ্ধ বল। মনে রাখবে চালক বলের মানটা বিরুদ্ধ বলের তুলনায় সামান্য পরিমাণ হলেও কি হয়, বেশি হয়, এবং এই চালক বলের মান বাড়া বা কমা, সামান্য পরিমাণে ক্ষুদ্র পরিমাণ বাড়িয়ে দেবো বা কমিয়ে দেবো, এর সাহায্যে সেলের যে অভিমুখ, রিয়াকশনের যে অভিমুখটাকে কী করতে পারি, পরিবর্তনটাকে কন্ট্রোল করতে পারি। এবার এই প্রসেসটাকে সামনে রেখে আমি যদি কোনো একটা কোষকে বহিস্থ কোনো উৎসের সঙ্গে যদি আমি জুড়ে দিই, যদি দেখতে পাচ্ছি, তাহলে সেই কন্ডিশনে আমি যখন জুড়ে দেবো, তখন অবশ্যই বিক্রিয়া সংঘটিত হবে যেভাবেই, বহিস্থ উৎসের বিভবটা পরীক্ষাধীন কোষের বিভবের ঠিক বিপরীত দিকে কাজ করবে। ঠিক আছে, তো গ্যালভানীয় যে সেল, সেই সেলের ক্ষেত্রে আমি যদি ধরে নেওয়া যায়, আমি এই জিনিসটা যে গ্যালভানীয় কোষ বিভব, গ্যালভানীয় কোষ যে বিভব, সেটা আমি লিখলাম ধরো ক্যাপিটাল ই, আর বহিস্থ উৎসের বিভব, উৎসের বিভব লিখলাম হচ্ছে ই প্রাইম। তাহলে কন্ডিশন কি কি হতে পারে? কন্ডিশন হতে পারে তিনটে। একটা হচ্ছে এই দুটো সমান হতে পারে, আর হতে পারে কিছু পরিমাণ বৃদ্ধি, মানে ধরো একটা বৃদ্ধি হচ্ছে, মানে এই প্রাইম ধরো দিলাম ডি প্রাইম, এটা বাড়বে, কিছু পরিমাণে বৃদ্ধি পাবে। আর হতে পারে ডি প্রাইম, এটা হচ্ছে কিছু পরিমাণে হ্রাস পেতে পারে। মানে আমি যেটা মোটামুটি দেখছি যে বহিস্থ উৎসের বিভব যেটা দেওয়া হচ্ছে, কখনো একটু বাড়ানো হচ্ছে, কখনো কমানো হচ্ছে। তো প্রথম কেস, যদি এই দুটো যদি সমান হয়, তাহলে কোনো কোষ বিক্রিয়ায় কোনো সংগঠিত হবে না, নিট রেজাল্ট, অভ্যন্তরীণ সেলের যে নিট রেজাল্ট, সেটা কোনো রকম পরিবর্তন হবে না। কিন্তু যদি বহিস্থ যে বিভব, এইটা যদি কমিয়ে দিই, প্রথমে হ্রাসটা বলি 3 নম্বর যেটা, তাহলে অভ্যন্তরে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া কিন্তু ঘটবে এইটার ক্ষেত্রে, এবং এখানে কিন্তু তড়িৎ উৎপন্ন হবে এখানে। আর এইটা যদি নেওয়া হয়, তাহলে এক্ষেত্রে পরীক্ষাধীন কোষ বিক্রিয়া বিপরীত দিকে সংঘটিত হবে। 2 নম্বর কেসে বিপরীত দিকে, এই অবস্থায় তড়িৎ উৎপন্ন, এই যে অবস্থা নেওয়া হচ্ছে, এই অবস্থায় কিন্তু তড়িৎ উৎপন্ন হবে না, এবং কোষ রূপে, মানে তড়িৎ বিশ্লেষক কোষ রূপে এক্ষেত্রে
কাজ করবে। তাহলে এই তিনটে কন্ডিশন যদি মানে, তাহলে সেটা পরাবর্ত প্রক্রিয়া রূপে মানে মানা হবে ওই গলবানীয় সেল যে পরাবর্ত কোষ রূপে এটা কাজ করছে। যদি না মানে তাহলে সেটা কি হবে না, পরাবর্ত কোষ রূপে কাজ করছে না। এটা একদম পুরো মানে তিনটে কন্ডিশনের উপর বেসিস করে জিনিসটা হচ্ছে, ঠিক আছে। এবার তাহলে আমার কি আসতে পারে, যে পরাবর্ত বা অপরাবর্ত এইভাবে যে কাজ করছে সিস্টেমটা, সেটা আমার ব্যাখ্যা বা সেইটা আমরা বুঝবো কিভাবে, সেটার ওই পয়েন্ট আকারে কিন্তু ব্যাখ্যা করতে হবে। বইতে দেখবে তারপরে কিছু সংজ্ঞা, ক্যাথোড, অ্যানোড, অর্ধজারণ কোষ, অর্ধবিজারণ কোষ, এগুলো একটু দেখে নেবে। এরপর হচ্ছে তড়িৎদ্বার বিভব এবং এর উৎস। আমি এই ছবিটা কেন রেখেছি, এটা রেখে রাখার কারণ সেটাই, আমি এগুলো নিচে লিখছি ওই জন্যে, এই জায়গাটা একটা জিনিস বোঝা আছে। আমি বললাম কি তড়িৎদ্বার বিভব, তো বিভব ছাড়া তো কোনো কিছু ব্যাখ্যা হবে না। তো বিভবটা কিভাবে হচ্ছে দেখো, এই ক্যাথোড এবং অ্যানোডে কিভাবে বিক্রিয়া সংঘটিত হচ্ছে আমি বলেছি, কিন্তু এইটা সংঘটিত হওয়ার আগে দুটো কথা জানতে হবে। একটা হচ্ছে দ্রবণ চাপ আর একটা হচ্ছে অভিসারক চাপ। তো দ্রবণ চাপ, একটা হচ্ছে দ্রবণ চাপ আর একটা হচ্ছে অভিসারক চাপ। দ্রবণ চাপ হচ্ছে ক্যাপিটাল পি আর অভিসারক চাপ হচ্ছে ছোট হাতের পি। তো দ্রবণ চাপটা কি ভালো করে দেখো, আমরা আগে বলেছি না যে এই যে তড়িৎদ্বার নিয়েছি, এখান থেকে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে কি উৎপন্ন হচ্ছে, আয়ন উৎপন্ন হচ্ছে এবং এর গাঢ়ত্বটা বৃদ্ধি হচ্ছে। তাহলে এই যে কোনো একটা তড়িৎদ্বার থেকে উৎপন্ন আয়ন, যে আয়নটা উৎপন্ন হয়েছে তড়িৎদ্বার থেকে এবং সেটা দ্রবণের মধ্যে ধাতব আয়ন যে আসছে, এই যে পাঠানোর প্রবণতা, এই ধরনের যে মানে পরিবেশটা তৈরি হয় সেটা কিসের জন্য, এই দ্রবণ চাপের জন্য। আর অভিসারক চাপটা কি, ঠিক উল্টো কেস। এখানে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে সিস্টেমে আয়ন আছে, ইলেকট্রনটা নিয়ে এর গায়ে জমছে পরমাণু আকারে, তাহলে এই কেসটা ঘটাচ্ছে কি অভিসারক চাপ। তাহলে এখানেও তিনটে জিনিস হতে পারে, কখনো দ্রবণ চাপ বেশি হতে পারে, কখনো অভিসারক চাপ বেশি হতে পারে, মানে কখনো পিটা বড় হচ্ছে স্মল পি এর তুলনায়, কখনো স্মল পিটা বড় হবে ক্যাপিটাল পি এর তুলনায়, ঠিক আছে। আর কখনো স্মল পি এবং ক্যাপিটাল পি কী হবে, সমান হবে। তাহলে প্রথমে যদি এটাকে ঘুরিয়ে লিখি, অনেক সময় বুঝতে সময়, এটা হচ্ছে ক্যাপিটাল পি লিখেছি, এইটা আমি স্মল পি লিখেছি, কিন্তু এটা উল্টে দিই, হ্যাঁ তাহলে বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে। তো প্রথম কেস যদি এই দুটো সমান হয়, এইটা যদি এই ক্যাপিটাল পিটা দ্রবণ চাপটা যদি বেশি হয়, তাহলে এক্ষেত্রে কি সংঘটিত হচ্ছে, এখানে সংঘটিত হচ্ছে বলেছি আমি। তাহলে এখানে যে ঘটনাটা ঘটেছিল, এইটা আয়ন থেকে ইলেকট্রন আসছিল, সেটা এর গায়ে জমছিল, আর জিঙ্ক আয়ন Zn প্লাস আয়ন তৈরি হয়েছিল এর গায়ে, এই দেখো জমেছে। তাহলে দেখো তো দুটো লেয়ার, একটা মাইনাস একটা প্লাস, এটা তৈরি হয়েছে না। তাহলে এখানে এই দুটোর মধ্যে একটা ডিফারেন্ট একটা পোটেনশিয়াল একটা লেয়ার তৈরি হয়েছে, যে লেয়ারটাই ওই তড়িৎদ্বার বিভব নামে পরিচিত। বিভব কখন উৎপন্ন হবে, যখন একটা অপোজিট পেয়ার চার্জের মধ্যে একটা কি অ্যাট্রাকশন তৈরি হতে থাকবে, তবেই না একটা ফোর্স তৈরি হবে, তবে না ইলেকট্রন একটা ফ্লো হওয়ার মানে টেন্ডেন্সি বা প্রবণতা দেখতে পাবো, ঠিক আছে। তাহলে এটা কোথায় দেখছি আমরা, অ্যানোডে। অ্যানোডে তাহলে সংঘটিত হচ্ছে কি অর্ধজারণ কোষ হিসেবে এই বিক্রিয়াটা হচ্ছে। এবার ক্যাথোডে কি হচ্ছে দেখো, এখানে আয়ন আছে, Cu2+ আয়ন আছে, ইলেকট্রনটা এখান থেকে আসছে, তৈরি হচ্ছে এর গায়ে বাউন্ডারিতে তৈরি হচ্ছে এই ফেজটা। তাহলে প্রথম অবস্থায় Cu2+ আয়নটা এর গায়ে আসছে, তখন যে এই যে ইলেকট্রোডটা, তাহলে প্রথম অবস্থায় এর গায়েটা কি তৈরি হয়ে যাচ্ছে প্লাস, আর সলিউশন কি আছে সালফেট আয়ন, সালফেট আয়নগুলো এই সব চারিদিকে এসে জমছে। তাহলে এই নিশ্চয়ই প্রথম অবস্থায় কি হিসেবে কাজ করছে প্লাস, তার মানে ক্যাথোড হিসেবে কাজ করছে, কোনটা এইটা, কিন্তু তাহলে ক্যাথোড হিসেবে এটা কাজ করছে। তাহলে এখানেও দেখো একটা আলাদা লেয়ার তৈরি হয়েছে, পোটেনশিয়াল তৈরি হয়েছে। এবার তাহলে কেস 2টা হচ্ছে এইটা, যেখানে অভিসারক চাপটা বেশি দ্রবণ চাপের তুলনায়। আর কেস 3 এই দুটো সমান হচ্ছে, এখানে প্লাটিনাম ইলেকট্রোড নেওয়া হয় এবং যেগুলো নেওয়া হয় ধরো হাইড্রোজেন করসপন্ডিং H+, Cl2 করসপন্ডিং Cl-, এই ধরনের কেস এখানে নেওয়া হয়, যেখানে
তোমার সিস্টেমের ভিতরে যে মানে সংযোগের স্থল দুটো বিপরীতধর্মী আধান যেখানে তৈরি হচ্ছে এখানে তড়িৎ বিভব সৃষ্টি হচ্ছে, কিন্তু এরা আলটিমেট ইলেকট্রনের পরিবাহক হিসাবে কিন্তু কাজ করে। তাহলে পোটেনশিয়ালটা কিভাবে উৎপন্ন হচ্ছে সেটা নিশ্চয়ই বোঝা গেল যে কিভাবে একটা সিস্টেমের পোটেনশিয়াল আমরা উৎপন্ন করতে পারছি। এবার এই যে পোটেনশিয়ালটা উৎপন্ন হচ্ছে ডেফিনেশন আকারে কিন্তু আসে ইলেকট্রোড পোটেনশিয়াল। সংজ্ঞাটা দেখো, বলছে যে কোনো ধাতব দণ্ড তার নিজস্ব আয়ন সমন্বিত তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের সংস্পর্শে আসার ফলে যদি জারণ বা বিজারণ প্রক্রিয়া সংঘটিত হয় তাহলে পদার্থের পৃষ্ঠতল এবং দ্রবণের সংযোগস্থলে বিপরীত আধান বিশিষ্ট একটা স্তর বা লেয়ার উৎপন্ন করে, তাকে বলা হয় কি তড়িৎদ্বার বিভব। ঠিক আছে, তো ই দিয়ে চিহ্নিত করা হয়, ক্যাপিটাল ই দিয়ে। এবার এই যে জারণ বা বিজারণ যে বিক্রিয়া আমরা পড়লাম, এবার এখান থেকে আমাদের নার্স্টের সমীকরণের কনসেপশন কিন্তু আসবে। দেখো তো সেটা কীরকম ভাবে, তো এখানে একটা জিনিস তোমরা মানে যে সংঘটিত যে বিক্রিয়া তোমরা দেখছো সেখানে ধরো এম থেকে তৈরি হচ্ছে এম এন প্লাস তৈরি হচ্ছে, তাহলে নাম্বার অফ ইলেকট্রন ছেড়েছে। এখানে আমরা জারণে বলেছি, জারণটা আমি এভাবে লিখেছিলাম, এখানে লিখছিলাম যেটা অর্ধজারণ কোষ। তাহলে বিজারণটা যখন লিখবো তাহলে বিজারণটার ক্ষেত্রেও কিন্তু আমরা লিখবো কিরকম ভাবে, এম এন প্লাস এন ইলেকট্রন, এটা হচ্ছে এম, এটা কিসের বিজারণ, এটা জারণ অর্ধজারণ। আমি বলেছি সবসময় বিজারিত রূপে লিখবো, ঠিক আছে, সেইভাবে কিন্তু এটা কিন্তু লিখছি। এবার নার্স্টের যে সমীকরণ, তাহলে এই যে জারণ এবং বিজারণ এটা সবসময় কি রিভার্স, তাহলে এটা কি অপোজিট, জারণ যদি প্লাস হয় তাহলে বিজারণ নিশ্চয়ই কী হবে, মাইনাস হবে। তো এই যে মানে সমীকরণ নার্স্টের সমীকরণ আকারে কিন্তু এই জারণ কোষ বা বিজারণ কোষকে রিপ্রেজেন্ট করা হয়। তো সেটা কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এটা দেখো, প্রথমে এটা ন্যাচারাল রিয়াকশানই লিখছি, এই রিয়াকশান দিয়ে কিন্তু হবে, স্টয়কিওমেট্রি করে লিখছি, স্মল সি এটা ক্যাপিটাল সি, উৎপন্ন হচ্ছে সি দেওয়ার দরকার নেই, এটা নাম্বার অফ ইলেকট্রন এন ইলেকট্রন লিখছি, স্মল সি ক্যাপিটাল সি ডি ক্যাপিটাল ডি। ঠিক আছে, তো নার্স্টের সমীকরণ লিখে ই ইজ ইকুয়াল টু, এর প্রমাণটা তোমাদের নেই সিলেবাসে, মাইনাস 8টি সমীকরণটা মুখস্থ করবে, এন এফ এল এন, এটা হচ্ছে উপরে ছোট হাতে সি, এটা ডি, নিচে হচ্ছে এ, এটা বি। ক্লাস 11-এ কেপি কেসি রাসায়নিক সাম্যের মধ্যে ছিল, সেইগুলোর কিন্তু এই যে মোলার গাঢ়ত্বের উপরে স্টয়কিওমেট্রি আকারে কিন্তু সেখানেও লেখা হয়েছিল। দেখো কেসি কেপি কে এক্স এগুলো সবকে বের করা হয়েছিল, সেইগুলোর থেকেই কিন্তু ওই মানে এগুলো এসছে। তো এবার এই যে সমীকরণটা লিখে যেটা মনে রাখলে কি কি এগুলো কি, ইটা কি, ই হচ্ছে তড়িৎদ্বারের বিজারণ বিভব, তড়িৎদ্বারের বিজারণ বিভব, আর এইটা হচ্ছে তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব। প্রমাণ বলেছে কথা সেই জন্য 0, আর জানি মানে ভ্যালু হয় যেগুলো সেগুলো একদম স্ট্যান্ডার্ড ভ্যালু, টেম্পারেচার হচ্ছে কেলভিন স্কেলে, এটা হচ্ছে একটা হচ্ছে ফ্যারাডে, এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, যে নাম্বার অফ ইলেকট্রনটা কি একটু আগে লিখলাম যেটা এই যে এম থেকে লিখলাম না, এম এন প্লাস টু এন ইলেকট্রন, কটা ইলেকট্রন লাগছে, এই যেমন এখানে লিখছিলাম জিঙ্ক থেকে তৈরি হয়েছিল Zn2 প্লাস টু ইলেকট্রন, তো এই দুইটা হচ্ছে কটা ইলেকট্রন লাগছে যেটা, ঠিক আছে। তো আর এগুলো সি, এগুলো হচ্ছে এই যে এর সামনে যেটা আছে, যদি এরকম থাকতো যে 2C, তাহলে সি এর মাথায় এই সি, এই যে সিটা এইটা, আর এই দুইটা হচ্ছে তখন এই সিটা হতো, ঠিক আছে, স্টয়কিওমেট্রি, ঠিক আছে, মোলার গাঢ়ত্বের সাপেক্ষে। তাহলে প্রত্যেকটা টার্ম জানা গেল। এইবার এটাকে যদি এই সমীকরণটাকে যদি আমি লগে নিয়ে আসি,
E0 মাইনাস 2.303 RT বাই NF, তখন হচ্ছে log C D A, এটা হচ্ছে B। এবার এই যে টার্মটা আছে, এই টার্মটা যদি ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেশন বলতে 2.303, আর এর মান হচ্ছে 8.314, টি হচ্ছে 273, 96,500, এফ এর মান এফ এই মানটা 0.059 আসবে। তাহলে E0 মাইনাস 0.059 বাই N, এই নাম্বার অফ ইলেকট্রন, log C D A আর হচ্ছে B। জাস্ট একটুখানি বলি, এই ইউনিটটা কিন্তু লাগে ক্যালকুলেশন করতে, কিন্তু কাজে লাগে। ইউনিটটা কি হচ্ছে সেটা দেখো, 8.314 ছিল, একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন, এই যে আরের মানটা, এটা কি কেলভিন। এন ছিল না, এখানে একটা এন ছিল, তো এনটা কি মোল, ঠিক আছে, মোল ইনভার্স লিখে, ঠিক আছে। আর 96,500টা হচ্ছে কি লিখি আমরা, কুলম্বে লিখি। তো মনে রাখবে জুলটা হচ্ছে কুলম ইন্টু ভোল্ট, তাহলে জুলের জায়গায় আমি বাদ দিয়ে লিখবো কুলম ইন্টু ভোল্ট। তাহলে মোল কেটে গেল, কেলভিন কেটে গেল, কুলম কেটে গেল, তাহলে থাকলো কি ভোল্ট। তাহলে এর ইউনিটটা হচ্ছে কি ভোল্টে কিন্তু, ঠিক আছে। তাহলে এই ক্যালকুলেশনটা দেখো, আমি এই পর্যন্ত এসেছি, E0 মাইনাস 0.059 বাই N log, এটা হচ্ছে বিক্রিয়াজাতর কনসেন্ট্রেশন, নিচে হচ্ছে বিক্রিয়কের, এই মনে রাখবে, ঠিক আছে। মাথায় চলে যাবে, যা স্টেশনারিটি থাকবে আগে আসবে। তা এবার একটা সাধারণ যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দেখো, দেখলে বুঝতে পারবে। প্রথমে জিঙ্কের রেসপেক্টে দেখব। তো জিঙ্কের সাপেক্ষে হচ্ছে যেটা আছে, ধরো এরকম ভাবে দেখি, Zn2 প্লাস 2 ইলেকট্রন প্লাস ধরো Zn, পুরিয়ে তোমার রিভার্স সাইন দিয়ে তুমি লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। তো রিডাকশন ফর্মে লিখি, রিডাকশন সাফিক্সে লিখেছি, দেখো আগের যে সমীকরণের সঙ্গে মিলিয়ে লিখছি, এটা হচ্ছে রিডাকশন অলরেডি, মাইনাস 0.059, N সমান কত 2, এই 2, এবার লগ বিক্রিয়াজাতকে Zn বাই Zn2 প্লাস। এবার এখানে একটা বলার বিষয়, এটা কি সলিড না, আর এইটা কি অ্যাকোয়াস, আমরা জানি একটু আগে বিক্রিয়া লিখছিলাম নিচে, যখন সলিড হবে, সলিডের অ্যাক্টিভিটি বা সক্রিয়তা কত হয় সবসময় 1 হয়, 1, অ্যাক্টিভিটি 1 হয় সবসময়, মনে রাখবে এটা। তাহলে এই সমীকরণটা নিশ্চয়ই হচ্ছে কি, এই রিডাকশন মাইনাস 0.059 বাই 2 লগ 1 বাই Zn2 প্লাস। যদি এটা প্লাস করি তাহলে এটা উল্টে যায়, লগের যে নিয়মগুলো হয়, ঠিক আছে। তাহলে এটা এই পাশে প্লাস আকারে লিখেছি, এটা যদি ঘুরিয়ে লিখতাম, আমি লিখতে বলেছি কিন্তু এইভাবে লিখতে বলেছি, কিন্তু এটা কিন্তু কি ইলেকট্রন গ্রহণ করেছে, ঠিক আছে। তাহলে আমাকে জিঙ্ক থেকে তৈরি হয় Zn2 প্লাস, মানে উল্টে নেব, উল্টে নিয়ে তারপর সমীকরণটা যেমন হয়, যেটা আমি অর্ধজারণ এবং অর্ধবিজারণের প্যাটার্নটা বলেছি, মনে রাখবে। অর্ধজারণ বিক্রিয়ায় তীর চিহ্নের ডান পাশে ইলেকট্রন লিখতে হয়, আর অর্ধবিজারণ বিক্রিয়ায় তীর চিহ্নের বাম পাশে। এইগুলো মনে রাখবে, এইগুলো কিন্তু মনে রাখলে করতে, মানে প্রসেসে যে কোনো কিছু দেখতে মেলাতে সুবিধা হবে। এইবার এইভাবেই দেখবে বইতে অনেক এক্সাম্পল আছে। এবার নন ন্যাচারাল একটা ধরো গ্যাসিয়াস ফর্মে আছে, তো সেটা কি, ধরো বিক্রিয়াটা হচ্ছে 2H প্লাস 2 ইলেকট্রন, এটা কিসে, তাহলে কি হবে অ্যাকোয়াস, আর হাইড্রোজেন এটা হচ্ছে কি গ্যাস। এটা কিভাবে লিখবো আমরা, তো এটা লিখবো দেখো, E is equal to E0 মাইনাস রিডাকশন ফর্মে লিখবে, তলা রিডাকশন লিখবে, তো 0.059 বাই 2 RT বাই NA বা RT বাই
এনে ওই ভ্যালুগুলো বসিয়ে বা এইভাবে করাই যায়। 2টা লিখেছি এখান থেকে। লগ বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন কি আছে? গ্যাস। গ্যাস মানে কিসের? পার্শিয়াল প্রেশার দিয়ে লেখে, পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন বাই, এটা তো কি অ্যাকোয়াস ফর্ম, তাহলে কি হবে? এইচ প্লাস গাঢ়ত্ব কিন্তু একটু দি পাওয়ার কথা হবে 2, এই যে 2 মাথায় চলে যায়। এই যেমন এখানে যখন লিখেছিলাম এবিসিডি মাথায় ছিল, তাই মাথায় কত লিখতে হবে? 2। ঠিক এইরকমভাবে কিন্তু সমীকরণগুলো লিখতে হয়, প্র্যাকটিস করবে বুঝতে পারবে। আচ্ছা, এরপরে দেখো যেটা, সেটা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব, যে জিনিসটা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, এই যে কথাটা বলছিলাম E0 কথাটা আসছিল স্ট্যান্ডার্ড ভ্যালু। তো এইটার সাপেক্ষে কিভাবে দেখবে, এটা কিন্তু ভর, সক্রিয় ভর, উষ্ণতার উপর কিন্তু কি করে? নির্ভর করে বিষয়টা। তো সক্রিয় ভর এবং উষ্ণতার উপরে যে নির্ভরশীল, সেটা গাঢ়ত্ব হচ্ছে 1 মোলার, মোটামুটি 1 মোলার। আর এখানে প্রেশারটা ধরা হয় 1 অ্যাটমসফিয়ার। টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, একদিন ডিগ্রি মনে রাখবে। তো 1 অ্যাটমসফিয়ার চাপে মানে কোনো গ্যাসীয় পদার্থের সক্রিয়তাকে মানে 1 ইউনিটি ধরা হয়, যেটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী করে? কাজ করে। তার ডেফিনেশন কী বলছে? কোনো তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদান প্রত্যেকটা সক্রিয়তা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই তড়িৎ বিভব সৃষ্টি করে, তাকে বলা হয় প্রমাণ তড়িৎদ্বার বিভব। এই তো এই যেটা যে ডাটাগুলো লিখেছি, সেই ডাটাগুলোই তো এখানে আছে। মানে টেম্পারেচার অবশ্যই 25, প্রেশার 1 অ্যাটমসফিয়ার এবং গাঢ়ত্ব ইউনিটি 1, ঠিক আছে? তো এইটার উপরেই বেস করে তোমাকে বললো যে কপার ধাতুর প্রমাণ তড়িৎদ্বার বিভব প্লাস 0.34 ভোল্ট। কথার অর্থ কী? তো কিছুই না, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় Cu2 প্লাস আয়ন, ধরো 1 মোলার তাদের গাঢ়ত্ব আছে, সেই 1 মোলার গাঢ়ত্বের উপর একটি কপার দণ্ড বা মানে দণ্ড নিমজ্জিত করলে কপার দণ্ডের পৃষ্ঠতল ও দ্রবণের সংযোগের স্থলে দুটি বিপরীতধর্মী আধানের বিভব যখন তৈরি হবে, সেই বিভব প্রভেদের মান কত হবে? প্লাস 0.34 ভোল্ট। ঠিক আছে, ওই ডেফিনেশন থেকে আসবে, ঘুরিয়ে যদি আসে তাহলে এইভাবে আসবে। তাহলে এটা প্লাস মাইনাস, ধনাত্মক হলে প্লাস হচ্ছে, ঋণাত্মক হলে মাইনাস হচ্ছে। তাহলে এই তড়িৎদ্বার বিভব বা এর যে চিহ্ন, তার একটা ন্যাচারাল একটা কোশ্চেন, দুটো তোমাকে দিয়ে দিল। তার আগে একটা লাইন একটুখানি দেখো, এই লাইনটার সঙ্গে মিলিয়ে একটা কোশ্চেন বলবো। তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মান যত বেশি হবে, তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব মান বেশি হবে যত, তত তড়িৎদ্বারের জারক পদার্থের বিজারিত হওয়ার প্রবণতা বেশি। তড়িৎদ্বারে জারক পদার্থ বিজারিত হওয়ার প্রবণতা বেশি। তার জন্য কি হবে? জারক পদার্থটি তীব্র জারক হবে। জারক পদার্থটি তীব্র কি হবে? জারক। 3টে লাইন লিখেছি, 3টে লাইন লেখার থেকেই তুমি একটা কোশ্চেনের একদম অ্যান্সার জানতে পারবে। দেখো, Au3+ Au আর হচ্ছে Cu2+ আর Cu। তো Au3+ এর ডাটা দেওয়া আছে প্লাস 1.45 ভোল্ট, আর এটা হচ্ছে প্লাস 0.34 ভোল্ট। তো এইটা বলেছে, যদি বলে কে জারণ, কে কোথায় বিজারণ, কোথায় কে কীরকমভাবে কাজ করছে, যদি ব্যাখ্যা করতে বলে, তাহলে পরিষ্কার দেখো, ঠিক ওই 3টে লাইনটা ভালো করে দেখো। যে প্রথম যেটা বলেছে ফার্স্টে, যে Au দেখো প্লাস 1.45, তাহলে নিশ্চয়ই কি এখানে যে দুটো বিক্রিয়া সংঘটিত হচ্ছে, সেটা হচ্ছে কি Au3+ প্লাস 3 ইলেকট্রন দিয়ে কি তৈরি হবে Au, আর এটাও কি Cu2+ প্লাস 2 ইলেকট্রন দিয়ে কি উৎপন্ন হবে Cu, এটা তৈরি হবে। তাহলে এখানে
প্রথম বিক্রিয়া এবং দ্বিতীয় বিক্রিয়া যেভাবেই হোক, দেখো Au3+ আয়নের বিজারিত হওয়ার প্রবণতা Cu2+ আয়ন অপেক্ষা বেশি হচ্ছে। কেন? তার কারণ দেখো, প্রমাণ বিজারণ বিভবের মান কার বেশি? Auর বেশি। তাহলে জারক পদার্থে বিজারিত হওয়ার প্রবণতা বেশি হবে কার? এটার বেশি। তাহলে তীব্র জারক পদার্থ রূপে কাজ করবে কে? উপরেরটা। ঠিক আছে, এইরকম ধরনের কোশ্চেনও কিন্তু যদি ঘুরিয়ে আসতে পারে। এরপরে হচ্ছে প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রোড। তো প্রমাণ হাইড্রোজেন ইলেকট্রন হচ্ছে একটা প্ল্যাটিনাম ব্ল্যাক নেওয়া হয়, প্ল্যাটিনাম পাতের উপরে সেটা কি দেওয়া থাকে? আস্তরণ আকারে দেওয়া থাকে। তো এখানে H+ আয়নের দ্রবণে নিমজ্জিত করে 1 অ্যাটমোস্ফিয়ার চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস যদি চালনা করা হয়, তাহলে প্রমাণ হাইড্রোজেন বিভব, প্রমাণ হাইড্রোজেন মানে তড়িৎদ্বার বিভব বা তড়িৎদ্বার বিভবটা পরে তড়িৎদ্বার আমরা পেতে পারি, তারপর বিভব আসবে। তাহলে এখানে কিন্তু মনে রাখতে হবে কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালু সবসময়ের জন্য শর্ট কোশ্চেন আসতে পারে, এর বিভবের মান কত হবে? 0 হবে কিন্তু। তো এখানে তড়িৎদ্বারের কীরকম গঠন বা কীরকম হয় দেখো, শুধু জাস্ট এটা পড়ে রাখবে। প্ল্যাটিনাম নিয়েছি আমরা, তো এখানে হাইড্রোজেন 1 অ্যাটমোস্ফিয়ার H+, যেটার অ্যাক্টিভিটি কত হাইড্রোজেনের? সেটা হচ্ছে 1। তাহলে এখানে যে বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে, একটা ইলেকট্রন নেবে হাফ হাইড্রোজেন, এটা হচ্ছে 1 প্রেশার, যেহেতু গ্যাস ফেজ এটা। তো এখানে এই যে সংঘটিত বিক্রিয়া, তড়িৎদ্বারের সংঘটিত বিক্রিয়া কিন্তু এটা হচ্ছে বিক্রিয়া, সংঘটিত বিক্রিয়া। সেলটা কিন্তু এরকম হয়, ঠিক আছে? এই সেল কীভাবে লেখে, হাফ সেলগুলো, সেটা বলবো পরে আস্তে আস্তে যখন এগোবে তখন বলবো। তাহলে এইখানে মনে রাখতে হবে যে প্ল্যাটিনাম ব্ল্যাকটা কেন নেওয়া হয়, কারণ সারফেস এরিয়াটা অনেক বেশি হয়। সারফেস এরিয়া যত বেশি হবে, রিয়াকশন তাড়াতাড়ি হবে এবং সাম্যাবস্থায় তাড়াতাড়ি অ্যাচিভ করবে, মানে পৌঁছাবে, ঠিক আছে? এই জন্য প্ল্যাটিনাম ব্ল্যাক নেওয়া হয়। আর হাইড্রোজেন গ্যাসে যদি 1 অ্যাটমোস্ফিয়ার প্রেশার এবং 1 মোলার কনসেন্ট্রেশন না নেওয়া হয়, তখন প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলবো না, তখন সেটাকে শুধু হাইড্রোজেন তড়িৎদ্বার বলা হবে। এটাও শর্ট কোশ্চেন হিসেবে ঘুরিয়ে আসতে পারে। আর প্রমাণ যে তড়িৎদ্বার বিভব, এটাকে নর্মালি এটাকে কখনো সরাসরি এখনো অর্ধকোষ বিক্রিয়ার পরমাণ হিসাবে সরাসরি মানে পরিমাপ করা সম্ভব হয়নি, মানে এমন কোনো পদ্ধতি জানা যায়নি। সেই জন্য এটাকে ন্যাচারালি এমনভাবে ব্যবহার করা হয় যে কোনো একটা কিছুকে জানতে চাইছি, তার সাপেক্ষে এটার মানে বিভব 0, তাহলে ওটাকে ক্যালকুলেশন করতে আমার সুবিধা হবে, মানে যেটা আমি জানতে চাইছি। এই মানে দুটো জিনিসের মধ্যে দুটোই যদি আননোন হয়, তাহলে আমার স্বাভাবিক আমি জানতে পারবো না। এই জন্য একটা আননোন, একটা অন্তত নোন, এরকমভাবে রাখতে হয়। সেই নোনটাকে আমার প্রপারলি ক্যালকুলেট করার জন্যই আমরা ব্যবহার করি। এবার এই তড়িৎ রাসায়নিক কোষ গঠনের ফলে আমাদের তড়িৎদ্বারটিতে জারণ ক্রিয়া সম্পন্ন হচ্ছে, প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান নেগেটিভ হচ্ছে, বিজারণ ক্রিয়া হলে সেটা ধনাত্মক হচ্ছে। এগুলো মোটামুটি একটুখানি জাস্ট দেখবে, কিন্তু সেলের রিয়াকশানটা আর উপরের এই হাফসেল দুটো দিয়ে যে এটা হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভবের ডেফিনেশন এবং এর মান 0, এই শর্ট কোশ্চেনগুলো কিন্তু দেখে রাখবে। এরপরে 3টে জিনিস একটুখানি 3-4টে জিনিস একটুখানি বলে দেবো, মানে কত ধরনের মানে সেল রিয়াকশন এরকম হয়। ধরো একটা ধাতু আর হচ্ছে ধাতব আয়ন সমন্বিত যদি আমরা তড়িৎদ্বার নেওয়া হয়, তাহলে সেটা কেমন হবে? তা সেটা ধাতু এবং ধাতব আয়ন বলতে গেলে যে কোনো একটা ধাতু নেবো, তার করসপন্ডিং ধাতব আয়ন নেবো, তাহলে এটা হচ্ছে আয়ন বলতে গেলে এরকম হবে। এটা এক্সাম্পল যদি দিই যে সিলভার, তার আয়ন কী হবে? Ag+, এরকমই হবে। এখানে বিক্রিয়াটা কী হবে? Ag+ প্লাস ইলেকট্রন Ag, আমি একটা নাম বললাম, তার করসপন্ডিং আয়নটা কেমন হচ্ছে, তার রিয়াকশনটা কেমন হচ্ছে। তারপরে যদি দেখা হয় ধাতু অদ্রাব্য কোনো একটা কি নিয়েছি, ধাতব লবণ, এইখানে কিন্তু যে ধাতুটা নেব তার করসপন্ডিং ধরো লবণ নেব, এবং তার সঙ্গে আমার কিন্তু থাকবে এই যেটা আয়নটা নিয়েছি, এই এর অ্যানায়নটা থাকবে, অ্যানায়নটা। তাহলে এবার একটা উদাহরণ দেখো, এখানে
এজি, এটা একটা সলিড, AgCl সলিড, এটা হচ্ছে Cl মাইনাস, এটা হচ্ছে অ্যাকোয়াস। দেখো মিলিয়ে দেখো, AgCl Cl, এটা X, এটা X। এর করসপন্ডিং যে রিয়াকশনটা হবে AgCl সলিড প্লাস ইলেকট্রন Cl মাইনাস, এটা হচ্ছে অ্যাকোয়াস। এটা কেস 1 হলো, এটা হচ্ছে কেস 2, এটা ধরো কেস 3। সেক্ষেত্রে কি গ্যাস তড়িৎদ্বার, গ্যাস তড়িৎদ্বার। গ্যাস তড়িৎদ্বার, ঠিক আছে। তো গ্যাস তড়িৎদ্বার কিরকম হয়, প্লাটিনাম এ নেওয়া হয়, ঠিক আছে। হাইড্রোজেন গ্যাস এরকম দেখলাম।